নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির শাসন জারি হলো মণিপুরে। বৃহস্পতিবার সন্ধ্যায় মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যেতে পারে, গত 9 ফেব্রুয়ারি পদত্যাগ করেছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। দীর্ঘ সময় ধরে জাতিগত হিংসার কারণে জেরবার মণিপুর। দফায় দফায় হিংসার কারণে প্রাণ হারিয়েছেন প্রায় 300 জন মানুষ। মুখ্যমন্ত্রী পদ থেকে বীরেন সিং এর পদত্যাগের 4 দিন পরও এই পদের জন্য নতুন নেতার নাম ঘোষণা করতে পারেনি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। ফলে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হলো মণিপুরে। লোকসভায় নতুন আয়কর বিল এবং রাজ্যসভায় ওয়াক অফ বিলের জেপিসি রিপোর্ট পেশ করল সরকার। এদিকে দুটি ক্ষেত্রেই সংসদ থেকে যথাক্রমে ওয়াক আউট হাঙ্গামা করে বিরোধী দল। পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার লোকসভায় নতুন আয়কর আইনের বিল পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আয়কর আইন 2025-এর বিলটি আইনে পরিণত হলে বাতিল হয়ে যাবে 1961 সালের চালু আইনটি। বিরোধীরা অবশ্য বিল পেশের খানিক পরে সভা দলবদ্ধভাবে বয়কট করে সভা আয়কর আইন এবং করদাতাদের ব্যবহৃত শব্দগুলির অর্থ সরলীকরণের পাশাপাশি সময়োপযোগী করা হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিলটি সংসদীয় কমিটির কাছে পাঠানো হবে। কমিটির সুপারিশ পাওয়ার পর ফের বিলটি সংসদে পেশ করা হবে বলে বিরোধীদের প্রতিবাদের মুখে ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নতুন এই আয়কর বিল সরলীকরণের পরিবর্তে আয়কর আইন আরও জটিল করছে সরকার, অভিযোগ করে বিরোধী রাজনৈতিক দলগুলো। 1961 সালের তুলনায় নতুন আইনে অনেক বেশি সেকশন যুক্ত করা হয়েছে, এতে নাগরিকদের সমস্যা বাড়বে বলে অভিযোগ করেন বিরোধীরা। জবাবে 2025 আর 1961 এক নয়। বিগত বছরগুলিতে আয়কর সংক্রান্ত অনেক পরিবর্তন হয়েছে। এগুলিকে যুক্ত করা হলে 819টি ধারা থাকতো আইনে, সেখানে ধারা আছে 536টি বলে উত্তরে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আইনের ভাষা অনেকটাই বদলে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি। আইটেম নম্বর 27 শ্রীমতী নির্মলা সীতারমণ। Sir, with your permission, I rise to move for leave to introduce a bill to consolidate and amend the law relating to income tax. माननीय सदस्य मिले थे और वक्फ बोर्ड के माननीय सदस्यों ने जिन जिन विषयों को उनके साथ चर्चा के बाद हुआ है उनको मैंने एनेक्सर में उनको शामिल कर लिया गया है। পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল আনবে সরকার, যেখানে বর্তমানে দেশে চলা আয়কর আইন 1961-র অনেক সরলীকরণ করা হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এর ফলে কমে যাবে বর্তমানে চালু থাকা আইনের অন্তত 60% জটিলতা, কমে যাবে অনেক আইনি জটিলতা। ফলে অনেক সহজ উপায়ে কোনো বিশেষজ্ঞ ছাড়াই আয়কর দাখিল করতে পারবেন করদাতারা। বাজেটের দিনে অর্থমন্ত্রী জানিয়েছিলেন নয়া বিলে দেশবাসীর প্রতি ন্যায় করা হবে। বর্তমানে চালু থাকা আইনের নানা অধ্যায় ও শব্দাবলীকে কমিয়ে কার্যত অর্ধেক করে দেওয়া হবে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে বৃহস্পতিবার বিরোধী শিবিরের তুমুল হট্টগোলের মধ্যেই রাজ্যসভায় পেশ হলো যৌথ সংসদীয় কমিটির জেপিসি রিপোর্ট সহ ওয়াক অফ বিলের সংশোধিত খসড়াও। বিরোধীদের অভিযোগ, তাদের কণ্ঠরোধের চেষ্টা করছে কেন্দ্রের শাসক দল। বিরোধীদের অভিযোগ, ওয়াক অফ বিলের যে ধারাগুলি নিয়ে তারা আপত্তি তুলে নোট অফ ডিসেন্ট পাঠিয়েছিলেন সেগুলি জেপিসির রিপোর্ট থেকে বাদ দিয়ে দিয়েছে সরকার, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে সরকার পক্ষ। একই বিষয় जो वक्फ बोर्ड की जेपीसी की रिपोर्ट है, जिस रिपोर्ट में अनेक सदस्यों ने अपना डिसेंट नोट दिया है, वो नोट देने के बावजूद भी प्रोसीडिंग से निकालना और उन मेजॉरिटी मेंबर्स के व्यूज सिर्फ उसमें रखकर बुलडोज करना, ये ठीक नहीं है, ये कंडेमेबल है और एंटी डेमोक्रेसिक है, एंटी प्रोसीजर है। और दूसरी चीज नॉन स्टेक होल्डर्स बाहर से बुला के उनको जो होना, उन लोगों को खड़ा करके उनका स्टेटमेंट ले रहे। और जो इतने लोग पार्लियामेंट में जो भी डिसेंट नोट दिए हैं, क्या उसमें कोई एक पढ़ा लिखा नहीं है, कोई जानता नहीं है? और
वक्फ बोर्ड एक्ट को कोई पढ़ा नहीं है। मेरे को बड़ा ताजुब लग रहा है। अरे आपको अगर कुछ करना भी है तो आप डिसेंट नोट के व्यूज को प्रिंट करके या अपने रिपोर्ट में डाल के बोलना चाहिए। ওয়াকফ বিল সংশোধন নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে কেন্দ্রের শাসক ও বিরোধীদের মধ্যে। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করা হয়েছিল গত বছরের 8 আগস্ট। সে সময় বিলটির বিরোধিতায় সরব হয়েছিলেন বিরোধী সাংসদেরা। পরে বিলটিকে পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটির কাছে। তারপর থেকে প্রক্রিয়া মেনে দীর্ঘ আলোচনা চলে জেপিসিতে। শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে পাশ করা হয় ওয়াকফ বিল সংশোধনী সংক্রান্ত রিপোর্ট। যদিও বিরোধীদের অভিযোগ সংখ্যাধিক্যের জোরে পাশ করানো হয়েছে এই বিল। বিজেপি সদস্যদের তরফে দেওয়া সংশোধনী প্রস্তাব গৃহীত হলেও তাঁদের কোনো সংশোধনী প্রস্তাব গৃহীত হয়নি বলেই দাবি বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গঙ্গা যমুনা ও সরস্বতী মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজ তীর্থে পৌঁছে পবিত্র ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানে সামিল হয়েছি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে সকল রাজ্যবাসীর মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি। এদিকে বৃহস্পতিবার প্রয়াগরাজে পৌঁছে বিমানবন্দরে বলিউডের অভিনেতা বিবেক ওবরয় ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এবং দলীয় নেতা ও সাংসদ বিনোদ সোনকরের সাথে সাক্ষাৎ হয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। অকালে প্রয়াত হলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। বুধবার গভীর রাতে চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বলাই গোস্বামীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ও আমার দলীয় সহকর্মী বলাই গোস্বামী মহোদয়ের অকাল প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত মর্মাহত বলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার প্রয়াণ ভারতীয় জনতা পার্টি পরিবার ও অসংখ্য গুণমুগ্ধদের পক্ষে এক অপূরণীয় ক্ষতি। গতকাল অসুস্থতার খবর পাওয়ার পরপরই তার কন্যা ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলি। এতটা অকালে চলে যাবেন ভাবতেও পারিনি। রাজ্য আজ এক অত্যন্ত দক্ষ সংগঠক এবং প্রশাসককে হারালো বলে নিজে সামাজিক মাধ্যমে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কঠিন এই সময়ে প্রয়াতের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে লাগামহীনভাবে ফি বৃদ্ধি করা হচ্ছে। মেডিকেল, প্যারামেডিকেল, বেসরকারি স্কুল সহ কলেজগুলোতে ছাত্রছাত্রীদের কাছ থেকে ফি আদায় করা হচ্ছে উচ্চ হারে। তাই রাজ্য সরকারের তরফ থেকে যে কমিটি গঠন করা হয়েছে অবিলম্বে সে কমিটি রিপোর্ট পেশ করার দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-টিএসইউ। ছাত্রছাত্রীদের কাছ থেকে উচ্চ হারে ফি আদায় করলে সিংহভাগ ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা করা সম্ভব নয় বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন। প্যারামেডিক্যাল, ফার্মাসিস্ট কলেজগুলিতে যারা পড়াশোনা করে তাদের সমস্যার সমাধান করার জন্য সেই ছাত্রদের জন্য নির্দিষ্টভাবে মেডিকেলের জন্য যেরকম কমিটি গঠন করা হচ্ছে সেরকম কমিটি গঠন করে অভিভাবক কর্তৃক প্রধান শিক্ষক নিগ্রহের ঘটনার সুবিচার চেয়ে বৃহস্পতিবার 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সংগঠিত করল বাগবাসা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শেষ পর্যন্ত থানার অফিসার ইনচার্জের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। গত 10 ফেব্রুয়ারি উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা কেন্দ্রের চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জাতীয় সঙ্গীতের শেষে বিদ্যালয়ে আসা 4 জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে প্রবেশে বাধা দান করেছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস। শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশে বাধা দেওয়ার পর সুমতি বর্ধন নামে একজন অভিভাবক বিদ্যালয়ে প্রবেশ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাসকে মারধর সহ জুতো পেটা করেছেন বলে অভিযোগ। বিদ্যালয়ের পরিচালন কমিটি ও এলাকার বিশিষ্ট লোকদের উদ্যোগে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করা হলেও মঙ্গলবার অভিযুক্ত মহিলা ধর্মনগর থানায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। এই খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগ্রহের সুবিচার দাবি করে জাতীয় সড়ক অবরোধ করে। পরবর্তী সময়ে বাগবাসা থানার অফিসার ইনচার্জ আক্রান্ত প্রধান শিক্ষকের তরফে অভিযোগ পেলেই অভিযুক্ত মহিলার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্যারের উপর জুতা দিয়ে আক্রমণ করে সেই বিচার আমরা পুলিশ প্রশাসনের কাছে চাই। পুলিশ প্রশাসন আমাদের মহিলাকে গ্রেফতার করার পর
আগামী 24শে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক ও 25শে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষার জন্য পর্ষদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে। দুটি পর্যায়ে ইংরেজি বিষয় দিয়ে পরীক্ষা শুরু হবে বলে জানান পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন 29,647 জন। এর মধ্যে প্রথম পর্যায়ে 29,126 জনকে এডমিট দেওয়া হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে আরও 521টি এডমিট দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন 21,458 জন। এদের মধ্যে প্রথম পর্যায়ে 20,960টি এডমিট দেওয়া হয়েছে আর দ্বিতীয় পর্যায়ে আরও 498টি দেওয়া হবে। এখনো পর্যন্ত কয়েকটি বিদ্যালয়ে ফর্ম ফিল আপ বাকি রয়ে গেছে, তাই আগামী সপ্তাহের মধ্যে বাকি সব এডমিট দিয়ে দেওয়া হবে বলে পর্ষদ থেকে জানানো হয়। আগামী 24শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর বিষয়ে পর্ষদের প্রস্তুতি চূড়ান্ত এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। অসুবিধা হচ্ছে না, তো আমি আশা করছি ঠিকভাবেই শুরু হবে এবং শেষও হবে ঠিকভাবে। তো এই প্রসঙ্গে আমি একটু বলে রাখছি, এখানে যারা এই পরীক্ষার সঙ্গে শুধু বোর্ড জড়িত না, সমস্ত স্কুল যারা আছে, ভেন্যু সেন্টার বা স্কুল। লোকসভা অধিবেশনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মহামহিম রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে অবিকশিত ভারত বিকশিত বাজেট জনকল্যাণকারী পেশ করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রকাশ্য জনসভা আয়োজিত হয় ধর্মনগরে। বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর শহরের নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় জনসভা। বক্তব্য রাখতে গিয়ে বিকশিত ভারতে জনকল্যাণকারী বাজেট পেশ করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিকে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। গরিবের নেতা হিসেবে প্রচার করে আড়ম্বরপূর্ণ জীবন যাপন করছেন বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিশ্ববন্ধু সেন। একটা কাজ করবেন, একজন ধর্মীয় গুরু বাবা ফরিস্তা সাহেব বসে আছেন আগরতলা, ওনার কাছে টাকা মাটি টাকা। উনি কিন্তু 6 কামরার ফ্ল্যাট নিয়েছেন আমাদের মালিক বাবু থেকে, মুখ্যমন্ত্রী থেকে। উনি কিন্তু ইনোভা গাড়ি ছাড়া চলেন না। ওনার কিন্তু আবার 2-3টা সিকিউরিটি লাগে। তিনি কিন্তু গরিবের নেতা। চিনছেন কে? বাহ, ধন্যবাদ মানিক সরকার। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং তীব্রাবথা। প্রায় 4 বছর হলো এডিসিতে নেই জননির্বাচিত ভিলেজ কমিটি। এদিকে শাসক জোটের এই অবস্থান নিয়ে রাজনৈতিক অস্ত্রে শান দিচ্ছে প্রধান বিরোধী দল সিপিআইএম। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামথা উভয় দল। মাঝে মাঝে সরকারের কিছু কাজকর্ম নিয়ে লোক দেখানো সমালোচনা করা হলেও এই সম্পর্কে কথা বলতে দেখা যাচ্ছে না সরকারের শরিক তীব্রামথাকে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এই বিষয়ে নীরবতা অবলম্বনকেই রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচনা করছে তীব্রামথা। এদিকে তীব্রামথার এই কৌশলী অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল, বিশেষ করে সিপিআইএম। এডিসি গঠনের পরপরই যেখানে ভিলেজ কমিটির ভোট হওয়ার কথা ছিল, সেখানে গত 4 বছরে ভিলেজ কমিটি গঠনে কি এডিসি কর্তৃপক্ষ কি রাজ্য সরকার কেউই আন্তরিক নয় বলে প্রচার শুরু করে দিয়েছে সিপিআইএম। তীব্রামথার 2 জন সদস্য রয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। বিজেপি সর্বভারতীয় নেতাদের যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে। রাজনৈতিক স্বার্থে প্রদ্যুৎ ভারত সরকারকে প্রভাবিত করতে যথেষ্টই সক্ষম। তাহলে কেন তিনি এডিসি এলাকার জনগণকে সংবিধানের এই সংস্থায় সরকারি কাজের অংশগ্রহণকে নিশ্চিত করতে ভিলেজ কমিটি গঠনে চাপ দিতে পারছেন না, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এদিকে পাহাড়ে নিজেদের কর্তৃত্ব হারানোর প্রতিফলন যাতে ভোটের ফলাফলে না প্রকাশ পায় তা নিশ্চিত করার জন্য ভিলেজ কমিটির ভোট সম্পর্কে নিষ্পৃহ তীব্রামথা বলে পাহাড়ে প্রচার করছে বিরোধী দল সিপিআইএম।
স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই জ্বলন্ত ইস্যুতে তিপ্রামথাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার প্রয়াস করছে সিপিআইএম। উপজাতি এলাকায় নিজেদের জমি পুনরুদ্ধারে এখন সিপিআইএম অনেক বেশি সক্রিয়। গত বিধানসভা নির্বাচনের সময় থেকে পাহাড়ে নিজেদের রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার জন্য সিপিআইএম যে কর্মসূচি গ্রহণ করেছিল তার ধারাবাহিকতায় দলটি এবার ভিলেজ কমিটি নির্বাচনকেই অন্যতম এজেন্ডা করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাংবিধানিক সংস্থা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে কর্মচঞ্চল রাখার ক্ষেত্রে ভিলেজ ভোট যেখানে অপরিহার্য তা না করার ফলে সাধারণ জনজাতি অংশের মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে ক্ষমতাসীন তিপ্রামথার বিরুদ্ধে। এডিসি পরিচালনায় মথার আন্তরিকতা এবং দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন জনজাতিদের শিক্ষিত মধ্যবিত্ত বুদ্ধিজীবী অংশ। যেহেতু এডিসির আইন মোতাবেক যে কোনো কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে নির্বাচিত ভিলেজ কমিটি নির্বাচন প্রয়োজন, সেই ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে অংশীদারিত্ব থেকে বঞ্চিত রেখে দেওয়ার প্রশ্নটি এসে গেছে আলোচনায়। মিজোরাম থেকে রাজ্যে আশ্রিত শরণার্থীদের স্থায়ী বসবাসের চুক্তি এবং তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয় নিয়ে ভিলেজ কমিটি নির্বাচন বিলম্বিত করার কৌশল নিলেও বারবার বিভিন্ন সমস্যার বিষয় সামনে এনে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন না করার প্রবণতা মোটেই গণতন্ত্রের পক্ষে শুভ নয় বলে জানিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। গত বিধানসভার নির্বাচনে উপজাতি সংরক্ষিত 20টি আসন ছাড়াও আরো যে আসনগুলো জনজাতি ভোটারদের নির্ণায়কের ভূমিকায় রয়েছে সেখানে নিজেদের পারফরমেন্স কাঙ্ক্ষিত পর্যায়ে না নিয়ে যাওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভিলেজ কমিটি ভোট করতে চাইছে না বিজেপি। এডিসির ভিলেজ কমিটির ভোট না হওয়ার ব্যর্থতায় একদিকে যেমন তিপ্রামথাকে ফেলে দিয়েছে যথেষ্ট দুর্বল অবস্থানে, তেমনি এই বিষয়ে উত্তর নেই রাজ্য সরকারের কাছেও। যেহেতু এই ইস্যুটিকে রাজনৈতিক হাতিয়ার করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম, সেই ক্ষেত্রে শাসক বিজেপি এবং তিপ্রামথার অবস্থান কি হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঊনকোটি জেলার ফটিকরায় রাধানগর এলাকার এক নাবালিকা তার সঙ্গে সংঘটিত নারী সংক্রান্ত অপরাধের বিষয় উল্লেখ করে ফটিকরায় থানায় লিখিত অভিযোগ লিপিবদ্ধ করলে উক্ত অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে আসামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতের সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামের বাজারিছড়া এলাকার 27 বছরের যুবক নিয়াজ উদ্দিন রাধানগর এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিল। নাবালিকার অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফটিকরায় থানার ওসি পার্থনাথ এই ব্যাপারে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে, যে কমপ্লেন একটা পক্সো কেসের কমপ্লেন আসে। তো ওই কেসের একটা কেস রেজিস্টার হয়, যেটা ফটিকরায় পিএস কেস নাম্বার 6 আন্ডার সেকশন 64(2)(m), 64(2)(f), 69 and 6 অফ পক্সো। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে, থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। ট্রাফিক দফতর ও পৌর নিগমের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা শহরের বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং সহ রাস্তার উপর বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী হয়ে নেতাজি চৌমুহনী পর্যন্ত অভিযান সংগঠিত করা হয়। রাস্তায় বেআইনি ভাবে পার্কিং করার জন্য গাড়ি ও বাইক ট্রাফিক দফতর থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং বাইক আরোহীদের হেলমেট না পরার জন্য আর্থিক জরিমানা করা হয়। এছাড়া গাড়ি ও বাইকের নম্বর প্লেটে টেম্পারিং এর বিষয়টি বর্তমানে অনেক বেড়ে যাওয়ায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। हम लोग कानूनी कार्रवाई कर रहे हैं मोटर व्हीकल एक्ट के अंदर और सेंट्रल मोटर व्हीकल रूल्स भी है।
उसके कारण हम लोग क्या कर रहे हैं, पहले ऐसे जो हम लोग गाड़ियां भी सीज कर रहे हैं, तो पहले हम लोग उनको नोटिस देते हैं, जब चालान भी जाता है तभी एक उनको SMS जाता है, अगर वो उसको भी रेस्पॉन्ड नहीं कर रहे तो हम लोग कॉल कर रहे हैं, नोटिस दे रहे हैं, उसके बाद भी वो नहीं मानते हैं तो हम लोग गाड़ियां सीज करने की हमारी अथॉरिटी है अंडर सेक्शन। আগরতলা ক্যাপিটাল কমপ্লেক্সের পুরনো সিবিআই ক্যাম্প অফিস থেকে চুরি যাওয়া জিনিসপত্র সহ 6 জনকে শ্যামলী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে এনসিসি থানার পক্ষ থেকে জানানো হয়। গত 11 ফেব্রুয়ারি সিবিআই ক্যাম্প অফিসের ইন্সপেক্টর অফিসের বিভিন্ন আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র চুরি যাওয়ার অভিযোগ এনসিসি থানায় লিপিবদ্ধ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে মামলা হাতে নিয়ে থানার পক্ষ থেকে টিম গঠন করে তদন্ত শুরু করে শ্যামলী বাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদের পর বাকি 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনসিসি থানার পুলিশ। পরবর্তী সময়ে শ্যামলী বাজার এলাকা থেকে চুরি যাওয়া 8টি স্টিলের আলমিরা, 7টি কাচের দরজা, 4টি জানালা, একটি গিজার ও 4টি চেয়ার উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা। চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীরা শ্যামলী বাজার ও খেজুরবাগান এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছে এসডিপিও সুব্রত বর্মন। এখনো পর্যন্ত 8টা স্টিল আলমিরা, 7টা দরজা, কাঠের দরজা এবং উইন্ডো 4টা, গিজার 1টা, চেয়ার 4টা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এই সঙ্গে আরও যুক্ত আমরা 4 জন, টোটাল 6 জন আমরা এই কেসে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি। আমরা পুরো প্রসেসটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে সব জিনিসগুলো আমরা রিকভারি করেছি। এখন আমরা এই 6 জনকে কোর্টে 2025 সালে কেন্দ্রীয় সরকার আগামী অর্থ বছরের জন্য বাজেট পেশ করলেও জনগণনা খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এই বাজেটে। স্বাভাবিকভাবেই 2025 সালেও আদমশুমারি সম্ভব হবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। আধুনিক জনকল্যাণকামী সব দেশেই জনগণনা হলো একটি অতি প্রয়োজনীয় সরকারি কাজ। পৃথিবীর ছোট বড় উন্নত, উন্নয়নশীল, অনুন্নত প্রায় প্রতিটি দেশেই হয়ে থাকে নির্দিষ্ট সময় অন্তর জনগণনা বা সেন্সাস। সাধারণত প্রতি 10 বছর অন্তর হয়ে থাকে এই জনগণনা। ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সাল থেকে। সেই থেকে প্রতি 10 বছর বাদে জনগণনার রীতি চালু আছে ভারতে। 2011 সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই জনগণনার কাজটি হয়ে এসেছে দেশে। এমনকি 1914 থেকে 1919-এর প্রথম বিশ্বযুদ্ধ এবং 1939 থেকে 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালেও জনগণনার কাজ কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয়নি দেশে। কিন্তু গত 14 বছর ধরে দেশে বন্ধ হয়ে আছে জনগণনার কাজ। দেশে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। নিয়ম অনুযায়ী পরবর্তী জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু 2019-এ শুরু হওয়া কোভিড মহামারীর কারণ দেখিয়ে জনগণনার কাজ বন্ধ হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত শুরু হয়নি জনগণনার কাজ। 2021 সালে জনগণনার মূল কাজ শুরু হওয়ার কথা থাকলেও এর প্রস্তুতি শুরু হয়ে যায় বছর 2 আগে থেকেই। আর সেই কারণেই 2019-এর ডিসেম্বর থেকে 2020-র প্রথম পর্বে কোভিড ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার পর মহামারীর কারণ দেখিয়ে সরকারি তরফে ঘোষণা দিয়ে জনগণনার কাজ বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে। অথচ 2022 সালের শেষ দিকে কোভিডের প্রভাব গোটা দুনিয়াতেই সম্পূর্ণ থেমে গেলেও দেশে শুরু করা হয়নি জনগণনা। সরকার তথা প্রশাসন এ বিষয়ে বজায় রেখে চলেছে অদ্ভুত নীরবতা এবং নিষ্পৃহতা। বিস্ময়ের বিষয় হলো কোভিডের জন্য গত 4 বছর ধরে জনগণনার কাজ বন্ধ হয়ে পড়ে থাকলেও এই কোভিড মহামারীর সময়ে অনুষ্ঠিত হয়েছে দেশের 12টি রাজ্যে বিধানসভার সাধারণ নির্বাচন। লোক সংখ্যার নিরিখে এই নির্বাচনগুলোতে অংশ নিয়েছেন কিংবা ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশের মোট জনসংখ্যার অর্ধেক মানুষ। নির্বাচনী কর্মকাণ্ড মানেই শুধু ভোট প্রদান করা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভোটার তালিকা, কমিশনের তরফে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি, আছে মিছিল, জনসভা থেকে শুরু করে হাজারো রাজনৈতিক কাজকর্ম। স্বাভাবিক কারণে এতে করে কোভিডের মরশুমেও লক্ষ কোট মানুষের ভিড়, রাজনৈতিক উন্মাদনায় ঘাটতি হয়নি কোনো কিছুরই। একমাত্র শুধু বন্ধ রাখা হয় দেশে জনগণনার কাজে। অথচ এই কোভিডের সময়কালে বিশ্বের প্রায় সব দেশই যথাযথভাবে সম্পন্ন করতে পেরেছে তাদের জনগণনার কাজ।
একটি দেশের জনগণনার সঙ্গে সেই দেশের সার্বিক নীতি গ্রহণ ও পরিকল্পনা চূড়ান্ত করার বিষয়টি যুক্ত। জনগণনা যেহেতু দেশের মোট লোক সংখ্যা গণনা করাই নয়, এর সঙ্গে যুক্ত আছে দেশটির জনগণের ব্যক্তিগত, পারিবারিক এবং আর্থ-সামাজিক নানা ধরনের তথ্য। তাই জনগণনার মাধ্যমে দেশের জনগণের জীবন জীবিকা, শিক্ষা, পেশা, রুচি, রোজগার, ধর্ম, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগারের অবস্থা সব মিলিয়ে পুরো একটা তথ্য ভাণ্ডার আসবে দেশের সামনে। এই তথ্যের ভিত্তিতেই দেশের এবং তার জনগণের অবস্থা, অগ্রগতি, জীবনমানের ধারা সবকিছুর তুলনামূলক বিশ্লেষণ করা যাবে অতীতের জনগণনার সঙ্গে। পাশাপাশি আগামীর জন্য এই তথ্যকে ভিত্তি করে স্থির করা হবে নীতি ও পরিকল্পনা। কিন্তু জনগণনা গত 14 বছর ধরে না হওয়ায় 2011-র তথ্য দিয়ে এগুতে হচ্ছে ভারতকে। এখানেই সরকারের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। 2011 তথ্য ব্যবহার করে সরকার দেশের কোটি কোটি মানুষকে বঞ্চিত করেছেন, পরিকল্পনা বাবদ কম খরচ করছেন, যা এক কথায় জনগণের সঙ্গে প্রতারণা বলে অভিযোগ করছেন বিরোধীরা। যেহেতু 2011-র জনগণনা অনুযায়ী রেশন দেওয়া হচ্ছে জনগণকে, তাই এই সময়ে যারা জন্ম নিয়েছে তারা বঞ্চিত হচ্ছে রেশন সহ বিভিন্ন প্রাপ্তি থেকে। সংসদের এবারের বাজেট অধিবেশনেও এই অভিযোগ উত্থাপিত হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। 2023 সালে দেশে লোকসভা নির্বাচনের প্রাক্কালে জনগণনা সম্ভব হয়নি। 2024 সাল ভোটের বছর, তাই জনগণনার প্রশ্নই ওঠেনি। অথচ 2025 সালে কেন্দ্রীয় সরকার আগামী অর্থ বছরের জন্য বাজেট পেশ করলেও জনগণনা খাতে বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়ায় এবছরও জনগণনা হবে কিনা প্রশ্ন উঠছে তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও এর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।